নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি আজকে পড়ব খোড়া ভৈরবীর মাঠ, অভীক সরকারের রচনা। আজকে শুরু করব এর প্রথম পর্ব। আসুন তবে শুরু করি খোড়া ভৈরবীর মাঠ। ঠিক সন্ধে লাগার মুখে গ্রামের খোড়া ভৈরবী মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুকুজ্জে বাড়ির বাসন্তী পিসি। পিসির বয়স 50-এর কাছাকাছি। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার। পৃথুল ও মেদবহুল মুখে ঘাম তেলের মতন একটা আলগা তৃপ্তির জেল্লা সবসময় লেগে থাকে। নিত্যই মায়ের থানে পুজো দিতে আসেন তিনি। শনি আর মঙ্গলবারে ঘটাটা একটু বেশি হয়। তা হয় হোক, এই ভৈরবী মায়ের কৃপাতেই তো গঞ্জের বাজারে এত বড় চাল খল আর দুখানা অয়েল মিল চলছে ওদের। কর্তা কাজকর্ম থেকে অবসর নিয়েছেন বছরখানেক হলো। এখন সবকিছুর ছেলে নিতাই সামলায়। খুব চালাক চতুর ছেলে এই নিতাই। এই তো মাসখানেক হলো তার বিয়েও দিয়েছে পিসি। মেয়ে বর্ধমানের, পাল্টি ঘর। ভারী লক্ষ্যমন্ত বৌমা পেয়েছেন বাসন্তী পিসি। সেই দিন তো সামন্ত গিন্নি গ্রামের গিন্নিদের মজলিসে সবার সামনে বলেই দিলেন, মুকুজ্জে গিন্নির কপাল আছে গো, ভারী ভাগ্যি করে বউ পেয়েছে। ডিগ্রি পাশ হলে কি হবে, বউয়ের স্বভাব চরিত্রে যেমন ঠান্ডা তেমন কাজকর্মে ভারী চটপটে। শুনে বুকে বাতাস লেগেছিল বাসন্তী পিসির। আহা, সুখ যেন ভিয়েনে বসানো কড়াইয়ের দুধের মতন উথলে উথলে পড়ছে। দুহাত জড়ো করে নম করলেন বাসন্তী পিসি। মা, মা গো, রক্ষা করো মা, মা তুমি সব মা। আজ পূর্ণিমা। আকাশ জুড়ে মস্ত বগি থালার মতন চাঁদ উঠেছে। হেমন্তের বাতাস বেশ শিরশিরে একটা ভাব। গ্রামের শেষে যোগেন চাকলাদারের বাড়ি, তারপরেই কালীর মাঠ, আর মাঠের পাশেই ভূষণ্ডী কাকের আমলের বড় বটগাছটার নিচে এই ভৈরবী কালীর মন্দির। তালদিঘির ভৈরবী কালীর সুনাম আছে ভারী জাগ্রত দেবী বলে। দূর দূরান্ত থেকে লোকে পুজো দিতে আসে। আর আসবে নাই বা কেন, এই মন্দির নিয়ে বেশ ভয় ধরানো কাহিনীও আছে যে একটা। লোকে বলে এই মন্দির নাকি 300 বছরের ওপর পুরনো। মুর্শিদকুলি খাঁয়ের খাজানজি রায় রায়ন রামভূষণ দে সরকারের আদেশে বানানো এটা। কামাখ্যা থেকে বিখ্যাত অঘরী সাধক কালীগিরি তান্ত্রিককে আনা হয়েছিল মায়ের মূর্তি প্রতিষ্ঠার জন্য। প্রতিষ্ঠার দিন সরকার মশাইয়ের এক বিশ্বস্ত প্রজার অসাবধানতায় মায়ের ডান পায়ের আঙুলটা ভেঙে যায়। বুড়ো আঙুল সেটা। প্রবল প্রতাপশালী রায় রায়ন সে হতভাগাকে কাটতেই চেয়েছিলেন বটে, কিন্তু হাতের কাছে চটজলদি একটা তলোয়ার বা সরকি খুঁজে না পেয়ে শেষমেশ অনিচ্ছার সঙ্গেই সেই প্রজাকে সরালে কুত্তা দিয়ে খাওয়ানোর বিধান দেন। কিন্তু তাতে বাঁধ সাধেন কালীগিরি তান্ত্রিক স্বয়ং। তাতে রামভূষণ বেজায় মনক্ষুণ্ণ হয়েছিলেন। সচরাচর তিনি এসব ক্ষেত্রে জ্যান্ত পুঁতে দিয়েই থাকেন। কুত্তা দিয়ে খাওয়ালে কষ্টটা কিছু কম হতে পারে বলেই তার ধারণা ছিল। তাছাড়া অবলা প্রাণীগুলো পেট পুড়ে খেতে পারত, সে পুণ্যটার কথাও না ভাবলে চলবে কেন? তবে তার থেকেও বড় কথা হচ্ছে খুতো মূর্তি নাকি পুজো দিতে নেই। এই নিয়ে কিছু গাঁইগুইও করেছিলেন দে সরকার মশাই। অট্টহাসিতে সে আপত্তি উড়িয়ে দেন কালীগিরি তান্ত্রিক। কাল তোর মেয়ের পায়ের একটা আঙুল কাটা পড়লে তাকে ফেলে দিয়ে নতুন মেয়ে আনতিস নাকি রে? প্রশ্ন তুলেছিলেন তিনি। মূর্তি তো শুধু সাধন ভজনের সুবিধা হবে বলে রে পাগল।
যে বেটি পায়ের তলায় স্বয়ং মহাকালকে শুইয়ে রেখেছেন, তার কি এসে যায় রে এইসবে? কিন্তু গুরুদেব, চিন্তিত প্রশ্ন তুলেছিল রায়ভূষণ, এতে করে যদি সেবায়েত বা গ্রামের অমঙ্গল হয়? কথাটা কালীগিরি তান্ত্রিককে ভাবিয়েছিল ঠিকই, তা নইলে তিনি সেই রাতেই শ্মশান থেকে এক চণ্ডালের সব এনে তন্ত্রমতে সব সাধনায় বসবেনই বা কেন? কালীগিরি তান্ত্রিক শ্মশান সিদ্ধ ছিলেন। ভোর হওয়ার আগেই লোকচক্ষুর অগোচরে সেই চণ্ডালের দুটি হাত ও দুটি পায়ের হাড় দিয়ে মন্দিরের আর এক গ্রামের চৌদিক ঘিরে ভূমিবন্ধন করে দিয়ে যান তিনি। সেই থেকেই তালদিঘির কালী ঠাকুর খোড়া ভৈরবী বলেই এদিকে প্রসিদ্ধ। তালদিঘি গ্রামের লোকে জানে, যতদিন ভৈরবী মা আছেন ততদিন মায়ের আশীর্বাদে তালদিঘির কোনো বড় অপঘাত আসতে পারবে না। এক যদি না। ভারী মন দিয়ে পুজো দিচ্ছিলেন বাসন্তী পিসি। ভক্তিতে মনটা ভরে উঠেছিল তার। এরকম রসে বসে রেখো মা, এরকমই রেখো, হাত জোড়ো করে মাথায় ঠেকিয়ে বিড়বিড় করছিলেন তিনি। সবই তো হলো মা, এবার একটা কোলজোড়া নাতি দিও, যাওয়ার আগে যেন বংশের প্রদীপ দেখে যেতে পারি। সামনের কালী পুজোয় সোনার নথ মানত করে ফেললেন তিনি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী ইত্যাদি বলে টোলে টোলে আরতি করার সময় প্রদীপটা যেই না ভৈরবী মায়ের মূর্তির সামনে এসেছেন, সেদিকে এক ঝলক তাকিয়েই মুহূর্তখানিক স্তম্ভিত হয়ে রইলেন তিনি। আর তারপরে আওয়াজ করে দড়াম করে পড়ে মূর্ছা গেলেন গায়ের মুখুজ্জে বাড়ির দাপুটে গিন্নি বাসন্তী রানী মুকুজ্জে। মন্দিরের সেবায়িত গবেন ভট্টাচার্যি মশাই তখন মন্দিরের বাইরে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো তেলে রোয়াকে বসে পুজো দিতে আসা আরও জনা কয়েক পুরুষ মহিলাকে কৌশিকী অমাবস্যায় মহাভৈরবী কালী পুজোর মাহাত্ম্য বোঝাচ্ছিলেন। অন্তত 4টে পূজা বা যজ্ঞ পাকড়াও করে ফেলেছিলেন প্রায়। মাস দুয়েকের জন্য বাংলা আর 4টের বন্দোবস্ত হাতে আসি হচ্ছে প্রায়। তার মধ্যেই মন্দিরের ভেতর ছুটে যেতে দেরি হয়নি কারোর। লোকে প্রথমে ভেবেছিল মুখুজ্জে গিন্নির ফিটের ব্যারাম আছে বোধ হয়, কিন্তু গ্রামের মহিলারা যখন মুখুজ্জে গিন্নির বিশাল শরীরখানি ঘিরে জলের ছিটে আর হাওয়া দিতে ব্যস্ত, তখন যোগেন ভট্টাচার্য কাঁপতে কাঁপতে ভৈরবী মূর্তির দিকে ডান হাতে তর্জনী তুলে বললেন, এ কি করে হলো? এ যে মহা অভিশাপ, মহা সর্বনাশ আসছে। মায়ের কোপ দৃষ্টি জেগেছে রে বলে দড়াম করে পড়ে গেলেন। লোকজনের মনে হয় এই ব্যাপারটা অন্য কিছু হলেও হতে পারে। তখন সমবেত লোকেদের নজর ঘুরে যায় মূর্তির দিকে, আর তারপরেই লোকজন ভয়ে আর আতঙ্কে একেবারে কাঠ হয়ে যায়। সেই রাতেই প্রবল ঝড় ধেয়ে আসে তালদিঘির ওপর, আর খোড়া ভৈরবী মাঠের উত্তর দিকের প্রাচীন বটগাছটা উপড়ে পড়ে যায়। কেউ যদি সেই গাছের গুড়ির দিকে মাটি আর শিকড় সরিয়ে দেখত একটা ঝুরঝুরে উড়ুর হাড়, তার নজর এড়াতো না নিশ্চয়ই। গ্রামে ঢোকার সময় একটা কিছু টের পাচ্ছিল দনু, ওরফে দনুজ দমন সেনাপতি। হপ্তা দুয়েক হলো এখানেই তালদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনে সায়েন্স টিচার হিসেবে জয়েন করেছে সে। কলকাতা শহর ছেড়ে এই গণ্ড গ্রামের দিকে চাকরি করতে আসায় খুব একটা ইচ্ছে ছিল না দনু। এসএসসি পরীক্ষাটা দিয়ে এদিক ওদিক প্রাইভেট কোম্পানিগুলোয় চাকরির চেষ্টায় করছিল সে, কিন্তু দু একটা ইন্টারভিউ দিয়ে দনু দ্রুতই বুঝতে পেরে যায় চাকরির বাজারের হাল সে যতটা ভেবেছিল খারাপ তার চেয়েও অনেক খারাপ। বৌদিও এদিকে ইঙ্গিতে আকারে দিচ্ছিল যে দাদার সংসারে বেশি দিন গলগ্রহ হয়ে থাকলে এখনো যে ডিমটা দুধটা জুটছে
সেটা ভবিষ্যতে নাও জুটতে পারে। পরে বেড়ালের ভাগ্যে ছিকে ছেঁড়ার মতন এই স্কুল মাস্টারি চাকরিটা পেয়ে আর দুবার ভাবেনি দনু। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে সে একেবারে স্টেশনে এসে রেলগাড়ি চেপে বসে এখানে চলে এসেছে। গ্রামের একদম কোনায় সস্তায় একটা বাড়ি ভাড়াও করে ফেলেছে। স্কুল পক্ষ থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল এটা তাকে। গত দুদিন গ্রামে ছিল না দনু। সপ্তাহখানেকের জন্যই গেছিল কলকাতায় দাদা বৌদির সঙ্গে দেখা করতে আর টুকটাক কিছু কেনাকাটাও করতে। বন্ধু বান্ধব সঙ্গে আড্ডা মেরে দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত সে যখন স্টেশনে পৌঁছয় তখন 8:40 লোকাল দিয়েছে ছেড়ে। ফলে লাস্ট ট্রেনটাই ধরতে সে বাধ্য হয়েছে। স্টেশন থেকে টোটো ধরে দনু তারপরে চলে আসে। সারা স্টেশন চত্বর ফাঁকা দেখেও তেমন কিছু তার মনে হয়নি, কিন্তু টোটোটা যখন ভেতরে ঢোকার বদলে গ্রামের বাইরে তাকে নামিয়ে দিল তখনই তার খটকাটা লাগলো। কি রে, ভেতরে যাবি না? বিস্মিত স্বরে প্রশ্ন করেছিল দনু। না বাবু, চাপা স্বরে জবাব দেয় মফিজুল। এখন রেতের বেলা গায়ে ঢুকতে পারবুনি, আবু মানা করে দিয়েছে। কেন রে? আরো অবাক হয়েছিল দনু। আগের সপ্তাহেই তো বাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছিল, আজ আবার কি হলো তোর? সে সব বলতে পারবো নিকো বাবু, বলা বারণ। এই তো একটুখানি তো রাস্তা, চলে যান না গে। টর্চ আনিছেন বাবু? বিরক্ত হয়েছিল দনু। টর্চ আনবো কেন? আগে যদি জানতাম আজ এসব ফালতু বাহানা মারবি তাহলে একটা ব্যবস্থা করতাম। যত সব বলে হাঁটা দিতে যাচ্ছিল দনু। এমন সময় মফিজুল একখানা ছোট্ট টর্চ হাতে ধরিয়ে দেয় ওর। বাড়ির ভিতরে ঢুকবার আগত এ টর্চ খানা নিভাবেন না বাবু, আর পিছনে বাঘ থিকা কেউ কেউ ডাকলে খবরদার ফিরে তাকাইবেন না কো, বুঝলেন? আল্লাহর নাম থুড়ি আপনাদের ও রাম নাম নিতে নিতে চইলা যাবেন, বুঝলেন? টর্চখানা কাল বাজার করতে আসিবেন যখন তখন সাবধানে মুদিখানায় দিয়া যাবেন, কেমন? বলে আর দাঁড়ায় না মফিজুল। টোটোখানা ঘুরিয়ে সেখান থেকে প্রায় পালিয়েই যায় যেন। রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা পচা আষ্টে গন্ধ টের পাচ্ছিল দনু, তার সঙ্গে পাথর ছাপা নৈশব্দ। গ্রামের রাস্তা এমনিতেই একটু নির্জন থাকে, তার ওপর শীতের রাত, কিন্তু তা সত্ত্বেও চারিদিকে এত চুপচাপ কখনো দেখেনি সে। রোজই রাতে খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোয় দনু। তখন হাট ফেরত চাষিদের দল থাকে রাস্তায়, থাকে সাইকেলের সামনের রোডে মেয়ে বসিয়ে ঘুরতে বেড়ানো বখাটে ছেলেদের দল। এছাড়া শহর থেকে রাতে ট্রেনে আসা অনেকের সঙ্গেই দেখা হয়ে যায় তার। আজ যেন সবকিছু চুপচাপ। দুদিন আগে পূর্ণিমা গেছে, আকাশে দ্বিতীয়ার চাঁদ, অল্প একটু মেঘও করেছে। আবঝা আলো ছায়ার সামনে পড়ে থাকা কালো ফিতের মতন সরু রাস্তাটাকে সাপের খোলসের মতন লাগছিল দনু। যেখানে টোটো তাকে নামিয়ে দিয়ে গেছে সেখান থেকে তার বাড়ির বেশ খানিকটা রাস্তা অনেকটাই। যেতে যেতে খেয়াল করে সে চারপাশে যেন একটু শব্দ নেই কোথাও, লোকজন বা নিরিকুত্তা কারোর যেন পাত্তা নেই। এমনকি গাছের পাতা অবধি যেন নড়ছে না, শুধু চারিদিকে আলগা অভিশাপের মতন লেগে আছে কটু আষ্টে গন্ধটা। আরো কি একটা যেন নেই ভাবছিল দনু, তাই এত অস্বস্তি হচ্ছে আজ। একটু পরেই খেয়াল করতে তার হাঁটাটা আরো আস্তে হয়ে এলো। ঝিঝির ডাক, হ্যাঁ, একটা ঝিঝি পোকাও ডাকছে না আজ। গ্রামে আসা স্তক এই 2 সপ্তাহ এমন একটা রাতও যায়নি যখন এই বিপুল শব্দ ব্রহ্মতলা লাগেনি তার কানে। আজকাল তার অনেকটাই অভ্যেস হয়ে গেছে এই ঝিঝির শব্দ, তাই এই চুপচাপ থাকাটা কেমন যেন অশরীরই লাগলো তার কাছে। দনুর মনে হচ্ছিল এই চুপ জ্যোৎস্নার রাত যেন ভারী পাথরের মতন তার বুকে চেপে বসেছে। শীতের রাতেও একটু ঘেমে উঠেছিল দনু। হাঁটার বেগটা বাড়িয়ে দিল সে। সামনে তেমাথার মোড় থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডান দিকে।
সেই রাস্তা দিয়ে একটু এগোলেই গ্রামের পাশের বড় বাঁশবনটা, তার গা দিয়ে একটা শর্টকাট আছে দনু বাড়ির দিকে যাওয়ার। রাস্তাটা খোড়া ভৈরবীর মাঠের ধার ঘেঁষে। সেই রাস্তাটাই ধরল দনু। তাড়াতাড়ি হবে, আর এক মুহূর্ত খোলা জায়গায় থাকতে চাইছিল না সে। বাঁশবনের মাঝামাঝি যেই এসেছে সে, সেই পচাটে গন্ধটা যেন হঠাৎ করে বেড়ে উঠে এক ঝলক দমকা হাওয়ার মতন জাপটে গেল তার চোখে মুখে। প্যান্টের পকেট থেকে রুমালটা বার করে নাকে দিতে যাবে দনু, এমন সময় বাঁ দিকে কি একটা আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল সে। ঝোপের আড়ালে কি ওটা? ওই যে নড়াচড়া করছে। মাথা নিচু করে হাতের পাতাটা কপালের উপর ধরে ঠাহর করার চেষ্টা করলো সে। মুরলীদের বাড়ির কেলে গাইটা না? এখানে বসে আছে কেন এত রাতে? গোয়ালে নিয়ে যায়নি কেউ? রাস্তা ছেড়ে সন্তর্পণে বাঁশ বাগানে ঢুকলো দনু। বুকটা দুরু দুরু করছিল তার। একটু এগিয়েও থমকে গেল সে, কারণ সে স্পষ্ট দেখতে পেল যে গরুটা আসলে বসে নেই, শুয়ে আছে। আর যেভাবে ঘাড় কাত করে শুয়ে আছে তাতে বোঝা যায় যে তার গলাটা মুচড়ে দিয়েছে কেউ। একটা হাড় চেবানোর মড়মড় আওয়াজ কানে এলো তার। আর মরা গরুটার পাশে কালো ছায়ার মতন ওটা কে? জলজলে টোক। ঠিক এই সময়ই মেঘ সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো যেন বজ্রপাতের মতন আছড়ে পড়ল তার গায়ে। তারপর আর কিচ্ছু মনে নেই দনুর। বাথরুমে ঢুকে বেশিন ধরে আয়নার সামনে দাঁড়িয়েছিল শামু, মানে এ বাড়ির নতুন বউ শাম্ভবী। বাথরুমে বউয়ের জন্য একটা বাহারি ওয়াশ বেসিন বসিয়ে দিয়েছে নিতাই, তার ওপরে একটা ছোট্ট আয়নাও লাগিয়ে দিয়েছে। ঝটপট চোখে মুখে জল দিয়ে উত্তেজনাটা কমাবার চেষ্টা করছিল শামু। হাতে লেগে থাকা শাশুড়ি মায়ের রক্তটা শুধু একবার জিভের ডগায় ঠেকায় সে। আহ, কি স্বাদ! বাথরুমের বাইরে থেকে দরজায় টোকা দেয় পিস্তুত ননদ শ্যামলী। ও বৌদি, বৌদি, একবারটি এসো না গো, ডাক্তারবাবু কি সব বলবেন বলে ডাকছেন তোমাকে। শুনেই যতদূর সম্ভব গলার জোর স্বাভাবিক করে ফেলে শামু। তারপর উত্তর দেয়, যাই। দ্রুত গামছা দিয়ে মুখটা মুছে ফেলে সে। বাসন্তী পিসি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলেন বিছানায়। মাথায় মস্ত বড় ব্যান্ডেজ পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে মাথায়। পাশে ভিড় করে আছেন গ্রামের ছোট বড় গিন্নিদের দল। ডাক্তারবাবু গম্ভীর মুখে প্রেশার মাপছিলেন বাসন্তী পিসির। আশেপাশের মহিলাদের মুখে উদ্বেগ ছাপিয়ে যেটা ফুটে উঠেছে সেটার নাম হলো ভয়। হাড় কাঁপানো ভয়। সত্যিই দেখেছিস তুই? সামন্তদের বড় গিন্নি ফিসফিস করে প্রশ্ন করেন পাশে দাঁড়িয়ে থাকা নির্মলাকে। নির্মলা হলো ঘোষেদের ছোট মেয়ে। হ্যাঁ গো পিসি, নির্মলায় চাপা স্বরে উত্তেজনা ফুটে বেরোচ্ছিল। স্পষ্ট দেখলুম, মায়ের জিভটা না লাল, টকটকে লাল, রক্ত বেরিয়ে পড়ছে যেন। বাকিরা শিউরে উঠলেন সে কথা শুনে। জোর হাত কপালে ঠেকালেন কেউ কেউ। এর মধ্যে ক্ষীণ প্রতিবাদ করার চেষ্টা করে সরকারদের বড় বউ টুম্পা। ধুর, কি দেখতে কি দেখেছে, ও বাচ্চা মেয়ে। আমি বাচ্চা মেয়ে? ক্ষোভে ফেটে পড়ে নির্মলা। আর আর টাউন মশাই দেখলে যে, নপাড়ার দোক্তা দিয়ে দেখলে যে, নারায়ণদের বড় জ্যাঠা দেখলে যে, বাচ্চু কাকুর দেখলে, সেগুলো কিছু না। অকাট্টা যুক্তির সামনে চুপ করে যায় টুম্পা। কান খাড়া করে এই কথোপকথন শুনছিল শামু। আর ক্রমেই তার কৌতূহল চাগার দিয়ে উঠছিল। শাশুড়ি মাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা ইস্তক
একটা ফিসফিস চলছে। খেয়াল করেছে সে। নিতাইয়ের মুখটাও গম্ভীর। বাইরের বৈঠকখানায় শ্বশুর মশাই আর গাঁয়ের গণ্যমান্য লোকেরা বসে মিটিং করছেন। খুব সাংঘাতিক কিছু ঘটেছে নাকি? প্রবল কৌতূহলে উসখুস করছে সে। অথচ নতুন বউয়ের পক্ষে আগ বাড়িয়ে কৌতূহল প্রকাশ করাটাও ভালো দেখায় না। মায়ের জিভে রক্ত দেখলে কি হবে গো দিদি? প্রশ্নটা করে সানাপাড়ার রাখাল মণ্ডলের বউ। বয়স হলে কি হবে, বুদ্ধি শুদ্ধিতে মহিলাটা প্রায় নাবালিকাই বললে চলে। সে কি রে বউ, কালীগিরি তান্ত্রিকের সেই গেরাম বন্ধমের কথা শুনিসনি তুই? অবাক বিস্ময়ে প্রশ্ন করেন সামন্তগিন্নি। কালীগিরি তান্ত্রিক যে বলেই গেছিল খুতো ভৈরবীর পুজো করে যাতে গেরামের কোনো অনিষ্ট না হয়, তাই সে নাকি মন্ত্র দিয়ে গেরাম বেঁধে দিয়ে যাচ্ছে। যে রাতে মায়ের পিতিষ্টি হয় সেই রাতেই শ্মশান থেকে এক ডোম না বাগদি কার একটা মরা এনে তাকে তন্তর মন্তর করে। সেই মরার হাতের দুটো আর পায়ের দুটো, এই 4টে হাড় গেরামের 4 কোনায় পুঁতে বাঁধন দিয়ে দেয়। কিন্তু কালীতান্ত্রিক এও বলে গেছিল যে তার মন্বন্তরের জোর থাকবে মাত্র 300 বছর। তারপর নির্মলা গ্রামেরই মেয়ে, এসব কথা তার পক্ষে কমপক্ষে 100 বার তো শোনা। তাও ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য প্রশ্নটা করে সেই। তারপর কি হবে? তারপর কি হবে জানতে চাইছিস মেয়ে? থুরথুরে গলায় বলে ওঠেন এক বৃদ্ধা। এতক্ষণ এক কোনায় একটা মোড়াতে নির্জীবের মতন বসেছিলেন তিনি। কান থেকে এবার প্রেশার মাপার যন্ত্র খুলে শামুর দিকে চাইলেন বর্ষিয়ান ডাক্তারবাবুটি। চিন্তিত স্বরে বললেন, প্রেশারটা অ্যাবনর্মালি ফল করে গেছে বুঝলেন। কোনো একটা সাডেন শক থেকে এরকম একটা হয়েছে। মাথার কানেকশনটাই চিন্তায় ফেলেছে কিন্তু আমায়। হপ্তা 2 কমপ্লিট বেড রেস্ট লিখে দিয়ে গেলাম। হালকা মুরগি স্ট্রু আর 2 পাশ করে সেঁকা পাউরুটি খাওয়াবেন ওকে। যা যা ওষুধ লিখে গেলাম আজ দুপুর থেকেই খাওয়ানো শুরু করে দিও। 2 দিন অন্তর ব্যান্ডেজ পাল্টে ড্রেসিং করে দিতে হবে। 5 দিন বাদে একবার খবর দেবে অবস্থা জানিয়ে। এই বলে খসখস করে খবরের কাগজের ওপর রাখা প্যাডে ওষুধ লিখতে লাগলেন ডাক্তারবাবু। তারপর এইবার হাল ধরেন এদের মধ্যে যিনি বয়স্কতম মণ্ডলদের সেই ঠান বুড়ি। যে প্রজার অসাবধানতায় তালদিঘির ভৈরবের নাম খোঁড়া ভৈরবী হয়েছিল সেই মণ্ডলদেরই পূর্বপুরুষ তিনি। ফলে পুরো ঘটনাটাই খুঁটিনাটিভাবে বংশ পরম্পরায় তার জানা। ডোম বা বাগদি নয় রে মেয়ে, কালীতান্ত্রিক যার মরা নিয়ে টুক করেছিল তার নাম ছিল রামাই। সেকালে নাকি নাম করা ডাকাত ছিল সে। তার ভয়ে এই পরগনা থর থর করে কাঁপত। বলে একটু দম নেন ঠান বুড়ি। তারপর ফের শুরু করেন। কালীতান্ত্রিক বলে গেছিল যে 300 বছর পর এই বাঁধনের জোর নাকি আস্তে আস্তে ফুরিয়ে আসতে থাকবে। তখন নাকি ঠিক এক পূর্ণিমা থেকে অপর অমাবস্যার মধ্যে যে 4টে হাড়ই এক এক করে মাটির ওপরে উঠে আসবে। বলেই চুপ করে যান ঠান্ডি। কি করে বুঝবো জ্বর ফুরিয়ে এসছে কিনা? ভয়ে ভয়ে প্রশ্ন করেন রাখাল মণ্ডলের বউ। ফিসফিসে হয়ে আসে ঠান্ডির গলা। কালীগিরি তান্ত্রিক বলে গেছিল যে রাতে মায়ের জিভে আপনা আপনি রক্ত দেখা যাবে, জানবি সেই দিন থেকেই এই চণ্ডাল বন্ধনের জোর শেষ। মায়ের জিভে রক্ত আসা মানে মা বলি চাইছেন। সেই রাতেই মাটির ওপরে উঠে আসবে প্রথম হাড়।
রুদ্ধশ্বাসে প্রশ্ন করে নির্মলা। বাকিরাও শ্বাস বন্ধ করে শুনতে থাকে। তারপর যে রামাই ডাকাতের হার নিয়ে তন্তর করেছিল কালীতান্ত্রিক, সে নাকি সেই রাতেই নরক থেকে জেগে উঠে ফিরে আসবে তালদিঘিতে, বলে থামেন ঠান্দিদি। তারপর রুদ্ধশ্বাসে প্রশ্ন করে কেউ। চুপ করে থাকেন ঠান্দিদি। তারপর ফিসফিস করে বলেন যে ফিরে আসবে পিশাচ হয়ে, তারপর এক এক করে গায়ে সব্বার রক্ত মাংস চুষে খাবে সেই দানব। একটা একটা করে মন্তরের হার উঠে আসবে, আর সেই পিশাচের গায়ে দানবল আসবে। আরো তেজি হবে তখন শয়তানটা। হাঁপাতে থাকেন ঠান্দিদি। খানিকক্ষণ চুপ করে থেকে ফের যোগ করেন, আর যেদিন শেষ হারটা উঠে আসবে সেই দিন, এই বলে চুপ করে যান সেই প্রজ্ঞা বৃদ্ধা। সেদিন সেদিন কি ঠান্দি? সেদিন এই তালদিঘিতে বাপ পিতমের ভিটেতে পিদিম জ্বালানোর জন্য একটা লোকও থাকবে না রে মেয়ে। রহস্যময় শোনায় ঠান্দির গলা। সেই 15 দিনের পর নাকি এই গায়ে শুধু কুকুর আর শকুন ছাড়া কোনো প্রাণীরও দেখা পাওয়া যাবে না। এই বলে চুপ করেন ঠান্দিদি। এই অল্প পরিচিতা সামস্য মন দিয়ে শুনছিল। আরো একজন শুনছিল এই কথাগুলো, ডাক্তারবাবু। সব শুনে টুনে তিনি নাকের ভেতর একটা খট করে শব্দ করে বললেন, যত সব বুজরুকি আর আজগুবি গালগপ্প। মেলা রাত হয়েছে, এবার আপনারা যে যার বাড়ি যান দেখি। আর এই সব গল্প গাছা বলে রোগীর টেনশন আর বাড়িয়ে লাভ নেই। আর তুমি শোনো বৌমা, এই বলে শামুর দিকে ফিরলেন তিনি, যে কটা ওষুধ বলে দিয়ে গেলাম টাইমে টাইমে খাইয়ে দিও। অসুবিধা হলে একটা কল দিও, কিন্তু নিতাইকে বলো, ফোন নাম্বার তো আছেই ওর কাছে। এই বলে ব্যাগ গুছিয়ে উঠে পড়লেন তিনি। ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার ঘন্টা চারেক পর ডাক্তারবাবুর খোঁজে মুকুজ্জে বাড়িতে লোক আসে। তিনি নাকি বাড়ি ফেরেননি এখনো। তখন খোঁজাখুঁজির পর পরের দিন ভোরবেলা নাগাদ ডাক্তারবাবুর পাত্তা পাওয়া যায় কালী মাঠের উত্তর পশ্চিমের কোণে। অবশ্য ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবুর বডি পাওয়া গেছে বললেই ঠিক হয়। আর তার কোমর থেকে নিচের অংশটা কে যেন খেয়ে গেছে। ও হে গোকুল, আছো নাকি? আছি কাকা। সুবল কই? এই তো আমার বাঁ পাশে। কই হে জগন্নাথ, সারা শব্দ নেই কেন? আছি ঠাকুর, কুয়াশায় আশেপাশে ঠিক ঠাহর হয় না যে। হাঁকার দিতে থাকে হে সে, এর ওর নাম ধরে ডাকতে থাকে। ও মনসুর মিয়া, বলি গাড়ি চালাবে না, দুটো কথা তো বলো। জবাব দেয় না মনসুর মিয়া, এক মনে গাড়ি চালাতে থাকে। চারিদিকে যা আবহাওয়া, তাতে এই গোফরে লোকটা থুম মেরে গেছে মনে হয়। মাচান গোপীনাথের হাট থেকে ফিরছিল ওরা জনা 6 লোক। বেরিয়ে পড়েছিল অবশ্য বেলা থাকতে থাকতেই, কিন্তু গড়ানহাটার মোড়ে মনসুর মিয়ার ভ্যানটা বেগরবাই করে চোখে অন্ধকার দেখে তখন সবাই। আর অন্ধকার দেখার যথেষ্ট কারণ ছিল। যেদিন সকালে ডাক্তারবাবুর আধ খাওয়া শরীরটা পাওয়া যায়, সেই দিনই রাতে একটা অদ্ভুত আওয়াজে দাসপাড়ার মালতীর ঘুমটা ভেঙে গেছিল হঠাৎ করেই। খানিকক্ষণ কান পেতে রাখার পর তার ঠাউর হয় যে আওয়াজটা আসছে যেখান থেকে, সেটা তাদের গোয়াল ঘর। এদিকটায় গাঁয়েগঞ্জে হামেশাই রাত বিরেতে বুড়ো ভাম বা বন বিড়াল হানা দেয়, অথবা সাপ খোপও হতে পারে। মোটমাট গোয়াল ঘরে কিছু একটা ঢুকেছে, এই ভেবে ঘরের কোণে রাখা খাটো বাঁশের টুকরোটা এক হাতে আর কেরোসিনের কুপিটা অন্য হাতে ধরে মালতী গোয়াল ঘরের দিকে রওনা দেয়।
পরের দিন শুধু চুটকি পড়া পায়ের আঙুল আর কয়েকটা হাড়গোড় পাওয়া গেছিল মালতীর বাঁশবনের দক্ষিণ কোণে। সেই দিন থেকেই লোকজনের মনে ভয়টা পাকাপোক্তভাবে গেড়ে বসতে থাকে। সত্যি সত্যিই রামাই ডাকাত ফিরে এলো নাকি পিশাচ হয়ে? কথা কও না কেন মিয়া? এইবার হাল ধরেন কার্তিক সমাদ্দার, সম্পূর্ণ ব্যবসায়ী। 5টা সর্ষের তেলের মিল আছে আশেপাশের গঞ্জে, তার মধ্যে একটা আবার মাচান গোপীনাথের হাটে। তাগাদায় বেরিয়েছিলেন সমাদ্দার মশাই। নিজের অ্যাম্বাসেডরটা মাঝ রাস্তায় জবাব দেওয়াতেই নেহাতি বাধ্য হয়ে এই ভ্যানেতেই চড়তে হয় তাকে। এতক্ষণ ধরে মনে মনে ইষ্ট নাম জপ করছিলেন তিনি। একে রাত বিরেতে বাইরে থাকা তার শখত না পছন্দ। তার ওপর আজকাল গাঁয়ে যা চলছে তাতে স্বস্তিতে থাকার তো কথাও নয়। চারিদিকে এই এর নাম ধরে ডাকার মানে ভালো বুঝছিলেন না সমাদ্দার মশাই। আরও একবার মনের জোর বজায় রাখতে হলে এইভাবে ডাকাডাকিটাকে করতেই হবে, বুঝলেন তিনি। ও মিয়া, কাল বাজারে তোমার পোলা ডাল লাগে কথা হইল গিয়া, বুঝলা? ছ্যামড়ার কথনগুলো ভারী মিষ্ট, সহবত শিখছে খুব। ওরে টোটো চালাইতে কও কেন? গঞ্জের বাজারের একখান দোকান দিতে কও না পোলারে, আমি তো আসছি এখনো। সাহস জোগানোর চেষ্টা করেন কার্তিক সমাদ্দার। বোধহয় নিজেই নিজেকে সাহস দেওয়ার জন্য এইভাবে কথা বলছিলেন। জবাব দেন না মনসুর মিয়া। সেই যে গাড়ি সারিয়ে টারিয়ে তারপর পাশের জঙ্গলে পেচ্ছাপ করতে গেছিল লোকটা, তারপর ফিরে আসার পর থেকেই কেমন যেন থুম মেরে গেছে সে। চোখ দুটো সামান্য লাল, কারোর সঙ্গে কথাও বলছেন না, কাঁধ দুটো সামান্য উঁচু হয়ে গেছে। সমাদ্দারের কথার জবাবে সামান্য একটা অদ্ভুত আওয়াজ করে সে। আর ঠিক সেই সময়ই একটা মাংস পচা গন্ধ যেন মাছ ধরা জালের মতন ঝাঁপিয়ে পড়ল সবার উপরে। দরজা বন্ধ করে বসেছিল রাখহরি সাধুকা। এখন পরম ভক্ত বৈষ্ণব হলে কি হবে, এককালে তার নাম করে বাচ্চাদের ঘুম পাড়ানো হতো আশেপাশের গায়ে, এমনই প্রতাপ ছিল তার। একখানা লাঠি গাছা সম্বল করে 4-4টে পাঠানকে ঘায়েল করার গল্প এখনো আশেপাশের 5-6 গ্রামে লোকে বলা বলি করে। চিরকালই তার ভয় ডর কম, বুকে দুর্জয় সাহস। যখন বলি দেওয়ার চল ছিল তখন খোঁড়া ভৈরবীর সামনে এক কোপে জোড়া মোষের গলা নামাতো রাখহরি। লোকে এখনো নিচু গলায় বলা বলি করে, এককালে যারা রাখহরির হাতে বলি হয়েছে তাদের সবাই 4 পেয়ে নয়। এহেন ডাকসাইটে রাখহরি নবদ্বীপের রাসের মেলায় ঘুরতে গিয়ে মদন মোহন গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে ফেলে। এখন পরে বিলকুল শুধরে যায়, দুবেলায় নিরামিষ খায়, একাদশীতে আবার হব্বিসি করে, পূর্ণিমা অমাবস্যায় তার বরাদ্দ শুধু ফলাহার আর সাবু। সেই দিন ঠাকুরের নাম গান করার জন্য কত্তালটা নিয়ে বসেছে রাখহরি। ভক্তিগীতি লহরীতে ডুবে গেছে সে। গুরু তোমার চরণ পাবো বলে রে দিয়ে শুরু, শেষ করুক গুরুদেব দয়া করো দীনজনে। গাইছে, ভক্তি বিনীত চোখ দুটো থেকে অবিরল নেমে আসছে প্রেম ধারা। এমন সময় বাড়ির চালে খড়খড় আওয়াজ হতে একটু অসন্তুষ্ট হয় সে। ছেলে ছোকরারা আজ চাল কুমড়ো চুরি করছে নাকি? সবে 2খানা চাল কুমড়ো পেকে উঠেছে। রাখহরির ইচ্ছে যে সামনের বৃহস্পতিবার পূর্ণিমা, সেই দিনই বড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি আর অন্যান্য পঞ্চব্যঞ্জনে রাধাকৃষ্ণের ভোগ দেবে সে। শেষ পাতে একটু দই, সঙ্গে মালপোয়া। আহা, মহাপ্রভু বড় ভালোবাসতেন। নষ্টচন্দ্রের দল এই সব করে নষ্ট করে দেবে তার সব ইচ্ছা। লুঙ্গিটা ভাঁজ করে কোমরে গুজে উঠোনে নেমে আসে রাখহরি।
হাতে একটা নিভু নিভু টর্চ। ব্যাটারি শেষ হয়ে এসেছে তার। চালের দিকে চেয়ে একটা হাঁক দেয়, কে ওখানে? জবাব আসার বদলে একটা শব্দ ভেসে আসে তার কানে। চালের ওপার থেকে কি যেন একটা খড়মড় করে ওদিকে চাল বেয়ে নেমে যায়। হালকা পায়ে একটু দ্রুতই ওদিকে দৌড়ে যায় রাখহরি। ঠাকুরের ভোগের সামগ্রী যায় যাক, কিন্তু রাখহরি সাপুইয়ের বাড়ি থেকে কিছু একটা চুরি করে ভেগে যাওয়ার মতন চোর যে এই জেলাতে এখনো আছে সেটা ভেবেই আশ্চর্য হচ্ছিল সে। বাড়ির পেছন দিকে যেতেই একটা মাংস পচা গন্ধ যেন ভেজানো গামছার মতন দম বন্ধ করে ফেলে দেয় তার চোখে মুখের ওপর। এখানে এই গন্ধটা এলো কোত্থেকে? হঠাৎ করে থমকে গেল রাখহরি। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে এখানে কিছু একটা আছে যেটা তার বুদ্ধি শুদ্ধির বাইরে। এক মুহূর্তে সমস্ত স্নায়ু সতর্ক হয়ে উঠল তার। নিচু হয়ে একটু আড়াল হলো সে। নিজের অজান্তেই হাতে তালু ঘেমে যাচ্ছিল তার। তলপেটটা খালি খালি লাগছিল। এককালে ডাকাতে কালীর সামনে মানুষ বলি দেওয়া রাখহরি সাধুকার। ঘাড়ের রোয়া দাঁড়িয়ে পড়ছিল তার। বাড়ির পেছন দিকে সামান্য ঝোপ জঙ্গল আছে। এককালে এইসব নিয়মিতভাবে শাকসূত্র রাখত রাখহরি। আজকাল তারক ব্রহ্ম নাম গানে তার এত সময় যায় যে এসব দিকে মন দেওয়ার সময়ই পায় না সে। ভাবতে ভাবতেই আম গাছটার আড়ালের দিকে নজর পড়ে তার। ওটা কি ওখানে? এক গাদা কালো ছায়া জড়ো হয়ে আছে কেন ওখানে? আর জল জ্বলে ওই আগুনে ওগুলো কি? ওই দুটো কারো চোখ? খোড়া ভৈরবীর মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মনসুর মিয়ার ভ্যানটা যেন হঠাৎ করে ফের একটা হেঁচকি তুলে থেমে যায়। সবার আগে লাফ দিয়ে নামেন কার্তিক সমাদ্দার। হালায় কি এ ভ্যান লইয়া বাইরে হয়েছ তুমি? থাইকা থাইকা থাইমা যায়। মস্করা করা তুমি প্যাসেঞ্জার লইয়া? মস্করা? আর কিছু বলতে যাচ্ছিলেন সমাদ্দার মশাই। কাপা কাপা হাতে তার মুখটা চেপে ধরে সুবল। একটু অবাক হয়ে পাশে তাকান সমাদ্দার মশাই। জগন্নাথ বাচ্চা ছেলে। সে তখন গোকুলকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছে। আকাশে পঞ্চমীর বাঁকা চাঁদ। তার ম্লান আলোয় বাঁশবনের ছায়া পড়েছে রাস্তার উপর। সেই আলোয় কার্তিক সমাদ্দার দেখলেন যে মরসুর মিয়া ভেবে যার গাড়িতে এতক্ষণ চড়ে এসেছেন তার কাঁধ দুটো আরো উঁচু হয়ে উঠেছে। শরীরটা দুনো হয়ে উঠেছে। হাত দুটো বেড়ে গেছে প্রায় 10 গুণ। মুখের ওপাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো কুকুরের দাঁত। আর একটা পচা গন্ধে তাদের বমি উঠে আসবার জোগাড়। এইবার আস্তে আস্তে বাঁ দিকে ঘাড় ঘোরালো সেই প্রাণীটা। না, ভুল হলো। শুধু ঘাড় ঘোরালো তা নয়, তার হাত দুটো কাঁধ থেকে যেন উল্টে গেল। টকটকে লাল চোখ দুটো একেবারে যেন প্রাণ ভয়ে ভীত কয়েকটা লোককে দেখে নিল সে। তারপর সামনের লোকটাকে বাঁ হাত দিয়ে খপ করে ধরে মাটির উপরে আধা তুলে খানিকটা দেখল। তারপর যেভাবে বাচ্চারা খেলনা পুতুলের মাথাটা খুলে ফেলে ঠিক সেইভাবেই টান হাতটা দিয়ে তার মুন্ডুটা ছিঁড়ে আনলো এক টানে। বাকিরা আর দাঁড়াবার সাহস পায়নি আর তারা পিছন বাগে ফিরে দৌড় দেয়। শুধু দৌড়তে গিয়ে পড়ে যান সমাদ্দার মশাই। শেষ হলো খোড়া ভৈরবীর মাঠের প্রথম পর্ব।
খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বটি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর অবশ্যই গল্প শুনতে থাকবেন। আজ তবে চলি, টাটা।